নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বলিদান, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো বলিদান, প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে স্যার। আমি তো জাস্ট কল্পনা করতে পারিনি আপনার ঘরে এইভাবে আমি। বসো। বিছানার দিকে ইঙ্গিত করলেন নারায়ণবাবু। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বসে পড়ল স্নিগ্ধা। বিরাট বড় ঘর, ঘর কম হল বলা চলে। কত রকমের পেন্টিং রয়েছে ঘরে, আর তার সাথে ওর সব থেকে প্রিয় বাদ্যযন্ত্রটা সেতার। নারায়ণবাবু জানেন না এমন কোনো বাজনা নেই। সব কিছু শিখেছেন উনি, আর সেই শিক্ষা আরোহণ করেছেন ওনার মায়ের কাছ থেকে। 65 বছর বয়সের একজন প্রবীণ ব্যক্তি নারায়ণ সান্যালের বাড়ি প্রচুর স্টুডেন্টের ভিড় হয়। সবাই একবার অন্তত ওনার হাতের ছোঁয়া পেতে চায় তাদের বাদ্যযন্ত্রে। স্নিগ্ধা এসেছে আজ। বেশ কয়েক মাস হলো স্নিগ্ধা টিভি সিরিয়ালে গান করে। শুধু তাই নয়, স্টেজ শো করছে। গত পরশু দিনের কথা, নারায়ণবাবু ওই প্রোগ্রামে গিয়েছিলেন। উনি একা তো কখনোই প্রোগ্রামে যান না, ওনার সাথে ওনার টিম যায়, যারা বাজনা বাজায়, উনিও বাজান, আবার গানও করেন। সেখানেই স্নিগ্ধার সাথে ওনার আলাপ। স্নিগ্ধা তো ওনার চরণ ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ওর হাত দুটো ধরে নারায়ণবাবু বলেছিলেন, না না না, প্রণাম নয়, খুব সুন্দর গান করো তুমি। আজকের প্রজন্মকে এমনভাবেই তো এগিয়ে যেতে দেখতে চাই, আর এটাই তো আমাদের পরম পাওয়া তোমাদের কাছ থেকে। স্যার, আমি জাস্ট কল্পনা করতেও পারছি না আপনি আমার সাথে কথা বলছেন। আপনি হলেন আমার গুরু। তাই তুমি আমাকে গুরু মনে করো? হ্যাঁ স্যার, আপনার প্রশংসা শুনেছি অনেক, সেই ছোটবেলা থেকে আমার বাবা মায়ের মুখে। তাই বাবা কি করেন? স্যার, আমার বাবা আপনারই একসময় গাড়ি চালাতেন, তারপর আপনি অন্য গাড়ি কিনে অন্য ড্রাইভার রেখেছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার পক্ষে মনে করাটা খুবই কষ্টকর, কারণ অনেক গাড়ি আর অনেক ড্রাইভার। বাবার বয়স হয়েছে নিশ্চয়ই। বাবা আর নেই। ও হো, আমি বুঝতে পারিনি। না না স্যার, ঠিক আছে, আপনাদের আশীর্বাদে আমার আর আমার মায়ের সংসার ভালোই চলে যায়। বাবা টুকটাক গুছিয়ে রেখে গিয়েছিলেন, আর মা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, তা এসো না একদিন আমার বাড়ি। এই নাও কার্ড। স্যার আমি? হ্যাঁ, তুমিও তো এখন নামকরা শিল্পী হয়ে উঠেছো, আমার সাথে স্টেজ শো করছো, তারপরে টিভি সিরিয়ালেও তোমার কণ্ঠ প্রায় শুনি। বেশ গর্ব হয় নিজেকে দিয়ে, ভালো লাগে। আর সব থেকে বড় পাওয়া যে আমাদের পরবর্তী প্রজন্ম গানের প্রতি যে এতটা অ্যাটাচ, এটা ভাবতেই খুব আনন্দ হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্নিগ্ধা আজ দেখা করতে এসেছে, যদিও কার্ডের দেওয়া নাম্বারে ফোন করেছিল সে গতকাল। নারায়ণবাবু ফোন ধরেননি, ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরেছিল। সেই ছেলেটি বলেছে
আপনি আগামীকাল আসুন না, স্যার ফ্রি আছেন, এই 7টা নাগাদ আসুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বসো বসো, আরে ঠিক করে বসো, এত দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই। না না স্যার, আসলে আমি এখনো কল্পনা করতে পারছি না যে আমি আপনার বাড়ি। এ নাও। এটা কি স্যার? সেতার। আমি সচরাচর সকলকে এটাই হাত দিতে দিই না, কিন্তু তোমার মধ্যে ট্যালেন্ট আছে, একটা গান গাও দেখি। কিন্তু স্যার, আমি তো এখানে আপনার গান শুনবো বলে। নারায়ণ বাবু চোখ দুটো পাকিয়ে উঠলেন। ওনার সাদা চুলের প্রবীণ মুখের ছাপে, চোখে মোটা পাওয়ারের চশমার আড়ালে লুকিয়ে থাকা মণি দুটো কেমন যেন দপ করে জ্বলে উঠল। এখন শহরে বেশ শীত, পরনে ওনার ধুতি পাঞ্জাবি পরা সে আদ্যিকালের মতো। শরীরে একটা অসম্ভব চাকচিক্য আছে, আর তার সাথে রয়েছে একটা তীব্র সম্ভ্রম। উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। মাথার চুল পাকলে কি হবে, দেহ বেশ বলিষ্ঠ। বোঝাই যায় খাওয়া দাওয়া চিকিৎসা একেবারে টপ মার্কা হয় ওনার। পরনে একটা হালকা ঘিয়ে কালারের শাল জড়ানো, বেশ দামি, তাতে দেখে মনে হচ্ছে সোনার আর রূপোর সুতোর কাজ। ওনার হাতের ঘড়িটাও অনেক দামের, মোটা একটা সোনার ব্রেসলেট, আর প্রত্যেকটা আঙুলে আংটি, তাতে মুক্ত, গোমেদ, হীরা, চুনি, পান্না, কি নেই, আরো কত কি, বোধহয় রক্তমুখী নীলাও আছে। অর্থাৎ সব গ্রহরত্নকে নিজের হাতের মুঠোয় করে রাখা নারায়ণ বাবু শহরের নাম করা তথা দেশের নাম করা একজন শিল্পী। বিদেশেও গিয়েছেন এবং প্রচুর পুরস্কার পেয়েছেন। সেই মানুষের ব্যবহার করা সেতার হাতে নিতেই স্নিগ্ধার শরীরটা কেঁপে ওঠে। থ্যাংক ইউ স্যার, আপনি এইভাবে যে। কথা না বাড়িয়ে একটা গান ধরো। তার আগে দাঁড়াও, তোমার জন্যে একটু খাবারের বন্দোবস্ত করেছি। কিন্তু স্যার, আমি দেখলাম যে আপনার ঘরে কেউ নেই। কেউ নেই মানে? মানে গতকাল যখন ফোন করেছিলাম একটা ছেলে ফোন রিসিভ করেছিল। ও আমার পিএ, ও তো বেরিয়ে গেছে। 7টার পরে ও আর থাকে না, অনেক দূর গাড়ি চালিয়ে বাড়িতে যায় তো, বারাসাতে বাড়ি, বুঝতেই পারছো। হো, তাহলে এই গোটা বাড়িতে আমি একাই থাকি। তোমার তাতে ভয়ের কিচ্ছু নেই। একদম ভয় পাবে না, নির্ভয়ে বসো। দাঁড়াও। নারায়ণবাবু ঘর থেকে বেরিয়ে যেতেই স্নিগ্ধা বিছানা থেকে নামে। হাতির দাঁতের তৈরি বোধহয় এই খাটটা। হেঁটে হেঁটে সে দেখছে বিভিন্ন ছবিগুলো। প্রত্যেকটা ছবির মধ্যেই কত ছেলে মেয়ে, তার সাথে নারায়ণবাবু বসে গান করছেন। সব রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তিনি। ওনার শরীর চাকচিক্য সত্যি দারুণ। হঠাৎ করে স্নিগ্ধার চোখটা আটকে যায় নারায়ণবাবুর বাড়ির ঠিক পিছন দিকে একটা বিরাট বড় সুইমিং পুলে। সেখানে জ্যোৎস্নার আলো এসে পড়েছে, ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। মাছ আছে বোধহয়, কিন্তু পুলে তো কেউ সাধারণত মাছ চাষ করে না। কি দেখছো? হঠাৎ করে স্নিগ্ধা কেঁপে ওঠে। সরি স্যার, আসলে আপনাকে না বলেই। আরে বাবা, ঠিক আছে, ওটা পুল, সুইমিং পুল। ওখানে আমি মাছের চাষ করি, আমার শখ। ছোটবেলায় গ্রামের বাড়িতে থাকতাম তো, তখনও মাছ ধরার নেশা ছিল প্রবল। এখন আর যাওয়া হয় না, তাই সেই নেশাটা ধরে রাখার জন্যই পুল বানিয়ে মাছের চাষ। স্নান করি না আমি, আমার আবার সারা বছর উষ্ণ জলে স্নান করার কথা বলে দিয়েছে ডাক্তার। গলার একটা যত্নের ব্যাপার আছে তো, বোঝোই তো, ঠান্ডা লেগে গেলে গলায় কত প্রবলেম। তারপরে আমরা কণ্ঠ বেচে খাই। হাসলেন তিনি। ওনার হাতে একটা সাদা রঙের পাত্র, ওটাও বোধহয় হাতির দাঁতে। তার মধ্যে এক ধরনের তরল দেখা যাচ্ছে। তরলটা অনেকটা পরিষ্কার জলে মিছরি মেশালে যেমন হবে সেই রকম ধরনের। এটা কি? মিছরির জল, গলার পক্ষে খুব ভালো, খেয়ে নাও। কিন্তু স্যার, এখন তো ঠান্ডা, এখন মিছরি সব সময় খাওয়া যায় রে মেয়ে, খেয়ে নে খেয়ে নে। একটু ভয় পেল স্নিগ্ধা। বাবার বয়সী ভদ্রলোক এমন স্নেহধন্য হয়ে কথা বলছে। কিছু চিন্তা না করে ঝকঝক করে স্নিগ্ধা ওটা খেয়ে নিল। খাওয়ার পরে গলায় হাত দিয়ে বলল, আহ ঠান্ডা, ভালো লাগছে তো?
এইবার একটা গান ধরো। হ্যাঁ স্যার। সেতারের কাছে এসে বসলো স্নিগ্ধা। অপূর্ব কণ্ঠ তার, যেন মা সরস্বতী স্বয়ং গান গাইতে বসেছে। সেতারের সুরের মূর্ছনায় নারায়ণবাবুর চোখ দুটো মূর্ছিত হয়ে আসলো। গান করছে স্নিগ্ধা, আর ওর বসে থাকার ধরন, সেতার ধরার ধরন, সব কিছুতেই মনে হচ্ছে স্বয়ং মা সরস্বতী। হঠাৎ করেই গলায় হাত দিয়ে স্নিগ্ধা বলে, গলাটা কেমন ভার ভার লাগছে স্যার। আসলে মেঝেরির জল তো, ঠান্ডায় বোধহয় অসুবিধে হচ্ছে। ওষুধ দেব? না না, আমি পারবো। আসলে আবার সুর তোলার চেষ্টা করে স্নিগ্ধা, কিন্তু গলাটার মধ্যে কেমন যেন কষ্ট হচ্ছে, কেউ যেন ভেতর থেকে চেপে বসে আছে। নারায়ণবাবু বললেন, আচ্ছা আচ্ছা, তুমি এসো এসো, আমার সাথে এসো। স্নিগ্ধাকে ধরে নিয়ে গেলেন নিচে। সেখানে সোফা পাতা, ওখানে বসালেন তাকে। বললেন, ঠান্ডা জল দেব, খেয়ে দেখবে? না না, তোমার জন্য বরং একটু উষ্ণ জল নিয়ে আসি। আমারই ভুল হয়েছে, আসলে আমি তো এগুলো খাই। স্নিগ্ধা তাকিয়ে রয়েছে নারায়ণবাবুর দিকে। ও কিছু একটা বলতে চাইছে, তবুও বলতে পারছে না। নারায়ণবাবু গরম জল নিয়ে এলেন। স্নিগ্ধা সেটা খেয়ে কিছুক্ষণ গার্গেল করলো, তারপর বলল, এখন একটু ঠিক লাগছে, তবে স্যার মনে হচ্ছে মানে। স্নিগ্ধা পেছন ঘুরে তাকিয়ে দেখে নারায়ণবাবু ওর একেবারে কাছে দাঁড়িয়ে। স্নিগ্ধার পরনে শাড়ি, হাইনেক ফুল হাতা ব্লাউজ। কাচের গ্লাসটা হাত থেকে ছিটকে পড়ে যায় স্নিগ্ধার। স্নিগ্ধাকে কোলে তুলে নেন নারায়ণবাবু। চোখে চোখ রাখেন স্নিগ্ধার। স্নিগ্ধার চক্ষুর পলক পড়ছে না। নারায়ণবাবু এমন কেন করছেন? যদিও মনে মনে তিনি নারায়ণবাবুকে খুব পছন্দ করে এবং ভালোবাসে, অনেকটা বাবার মতো স্নেহধন্য ব্যক্তি। কিন্তু মেয়েরা তো একজন আদর্শ পুরুষ বলতে বাবাকেই বোঝায়, আর সেই আদর্শ পুরুষকেই স্বামীর উপরও পেতে চায়। হঠাৎ করে কি হলো স্নিগ্ধার? কিছুক্ষণ আগে যেই ব্যক্তি ওকে এতটা পরিমাণে সম্মান দিচ্ছিল, সে এখন কোলে তুলে ওকে বেডরুমে নিয়ে গেল। স্নিগ্ধা না করছে হাত দিয়ে, কিন্তু নারায়ণবাবু সোনার পাত্র নন। ওর শরীর থেকে আঁচলটা সরিয়ে দেন তিনি। সোজাসুজি ওর কণ্ঠ বরাবর নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ রাখার সাথে সাথেই স্নিগ্ধার চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। কি সকাল থেকে গান শুনছিস? হ্যাঁ, খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ওই এক লোকের গান পেয়েছে, দিন রাত রেডিও চালিয়ে শিখে উঠে বসে আছে। নাম তুই, নাম আজকে। ও মা, একটু শুনতে দাও না। তুমি কেন যেমন করো? জানো তো, এই লোকটাকে না আমি ভালোবাসি। তোর ভালোবাসা পাঠায় বাড়ি মেয়েটা ছোটাচ্ছি মেয়ে। নাম দেখি, আজ আসুক তোর বাপ, দেখ তোর নামে কি বলি। কি হয়েছে? কি করলো আমার রানী? তোমার রানীকে তুমি আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ। সকাল থেকে আর মাস শেষ হয়ে গেল খাটুনি করতে করতে। ঘুম থেকে উঠেই তো এই গোষ্ঠীর বংশ গেরানোর জন্য রান্নাঘরে ঢুকতে হয়। ওই ঢুকেই সার, দুপুরে চেনান করে আবার ঢুকতে হয় ওই রাতের জন্যে। বলি আমি আর পারি নে। মেয়েটাকে তো বলতে পারো একটু হাতাহাতি সাহায্য করতে। কেন, কি করেছে? বাজারের ব্যাগটা হাতে নিয়ে সুবোধ এসেছে। মেয়ে গাছের ওপর উঠে বসে আছে, সেখানে রেডিওতে গান শুনছে সে। নারায়ণবাবুর গান বাজছে। মেয়েটা পাগল নারায়ণবাবুর জন্য। বছর 16 মেয়ে, টুকটাক হু হু করে গান করে। বাবার অত ক্ষমতা নেই হারমোনিয়াম কিনে গান শেখানোর, কিন্তু বলে না পাগল শ্রোতা, অনেকটা সেই রকমই। আর বিগ ফ্যান যাকে বলে। মায়ের রুদ্রমূর্তি দেখে আগেই গাছে উঠে বসে রয়েছে সে। বাবা আশায় একটু সাহস জোগাতেই বলে, দেখেছো তো বাবা, মার যেন শত্রু ওই নারায়ণবাবু। আমি যখনই গান শুনি মা তখনই খ্যাচ খ্যাচ করে। তাই? সত্যি? সত্যি নয় তো কি? খ্যাচ খ্যাচ করবো না? পড়াশোনা শিখে তুলে দিন রাত শুধু গান শুনলে চলবে? বলি তোকে বিয়ে দিতে হবে, ভালো ঘরে যেতে হবে। বাবা, আমি বিয়ে করব না। বাবাকে জড়িয়ে ধরে কপট রাগ দেখায় মেয়েটি। বাবা ওর মাথার চুলের বিনুনিতে হাত বুলিয়ে বলে, তোর জন্যে আজকে তোর পছন্দের পুঁটি মাছ এনেছি। তোর মায়ের সাথে ছাড়াতে একটু সাহায্য করিস, না হলে কিন্তু গোটা বাড়ি মাথায় তুলবে। বুঝলি মা,
ও বাবা, সে না হয় দেব। মা অমন কেন করে বলো তো? আমার বুঝি কষ্ট হয় না? আহা, অমন কেন করো মিনু? চাপা আমাদের একমাত্র মেয়ে, ওকে আমি রানীর মতো করে রাখবো। ওই রাখো, রানী কাজ না করতে পারলে তাকে কি আর বলবো আমি। কই দেখি কি এনেছো? ও মা, মন্ড গো, সেই পুঁটি মাছ! সপ্তাহে 4 দিনই তো পুঁটি খাওয়াও। জ্যান্ত মাছ খাওয়া খুব ভালো, এসব মাছে কত উপকারিতা আছে জানো? তাছাড়া সকালবেলায় জেলে বউ ধরছিল, তাই সস্তায় পেয়ে নিয়ে এসেছো। মুখটা শুকিয়ে যায় সুবোধের, যদিও মিনুও বোঝে সে ভুল বলেছে। আচ্ছা ঠিক আছে, যখন এনেছো এনেছো, তা বলি আর কি করব? কিরে মা, কি দিয়ে খাবি? চাপা গিয়ে জড়িয়ে ধরে মাকে। মায়ের গালে চুমু খেয়ে বলে, আমার সোনা মা। কেন বকো দেখি আমাকে? হ্যাঁ, বকবো না? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে নিয়েই তো সব আশা রে মা। মন দিয়ে পড়াশোনা করবি, চাকরি বাকরি করবি, ভালো ঘরে তোর বিয়ে হবে। ওটা না দেখে যেতে পারলে যে মরেও শান্তি নেই। মা, আমি গান শিখবো। আমি কথা কয়েছি। কার সাথে? ও শোনো না, আগে আমার পুরো কথাটা শোনো, তার আগে কিন্তু আমায় মারবে নি। বলো। আচ্ছা মারবো নি, বল। আমাকে গান শিখতে নিয়ে যাবে বুবাই, ওই শহরে। আমায় বলেছে। ও লেখাপড়া করে কিনা কলেজে। সুবোধ আর মিনু চুপ করে মেয়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে হেসে বলে, অমন ছোকরা নাক টিপলে দুধ গলে, তোকে নিয়ে যাবে? তোর যদি এতই গান শেখার শখ হয়, তোর বাপকে বল, মাস্টার এখানে এসেই শেখাবে। এখন চল দেখি, আমার সাথে মাছ ছাড়াবি। চাপা স্নান করতে গিয়েছে। সারাদিন মায়ের সাথে হাতাহাতি কাজ করেছে। আজ স্কুল ছুটি, তাই মেয়েকে একটু স্বাধীনভাবে ঘুরতে দিয়েছে সুবোধ। দুপুরবেলা সে বসেছিল বারান্দায়। রান্না বান্না সেরে মিনু এসে বসে। কই গো, স্নান করতে যাবে না? যাব। চিনতে হচ্ছে মিনু। কিসের চিনতে? মেয়েটার এত গান শেখার শখ। মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পরে কি আর এই মেয়েকে তুমি আটকে রাখতে পারবে? কেন গো, কেন পারবো না? মেয়ে আমাদের কথা ঠিক শুনবে। তখন যে শহরে পড়তে যেতে হবে, তখন যদি মেয়ে... আমি আমার মেয়েকে ভরসা করি, অমনও করতেই পারে না। কিন্তু ওর এই গানের প্রতি পাগলামো, এ কি আর আমাদের মতো ঘরে মানায় গো? বুবাইয়ের সাথে একটু কথা বলতে হবে। কি বলেছে মেয়েটাকে? ওর কথায় কান দিও না তো। ওই যে আসছেন। দুই দিকে বেনুনি দোলাতে দোলাতে আসছে চাপা। পরনে তার দূরে কাটা শাড়ি। শাড়িটা হাঁটুর ওপরে তোলা, পায়ের উপর মল বাঁধছে ছমছম করে। 16 বছরের যুবতী যতটা সৌন্দর্য দরকার ততটাই দিয়েছে ভগবান, আর তার সাথে দিয়েছেন এক অনন্য কণ্ঠস্বর, যেন স্বয়ং অপ্সরা প্রতিমা স্বর্গ থেকে নেমে এসে গান শোনাচ্ছে। কোশমিনকালেও গান শেখেনি যেই মেয়ে, তার কণ্ঠ যে এত সুন্দর। প্রায় দিনই গ্রামের প্রবীণ ব্যক্তিরা ওর গান শুনে প্রশংসা করেন, আর সুবোধকে বলেন, সুবোধ, একটা মাত্র মেয়ে, একটু গান টান শেখাও। কি সুন্দর গলা তোমার মেয়ের, আমাদেরও তো ইচ্ছে করে ওই রেডিওতে ওর গান শুনবো। কিন্তু সকলেই জানেন সুবোধের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। এই মেয়েকে কে শেখাবে? দুপুরবেলা খেতে বসে সুবোধ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর খুব শখ গান শেখার? হ্যাঁ বাবা, আমার খুব শখ গান শেখার। আমি ওই নারায়ণ বাবুর কাছেই গান শিখব। বাবা, ওনাকে আমার খুব ভালো লাগে, উনি না খুব ভালো। তাই? সামনাসামনি দেখেছিস কোনোদিন? দেখিনি, তাও কেমন যেন মনে হয় তোমার মতো লোক আমায় আমায় খুব ভালোবাসবে, এরকমই মনে হয়। হেসে ওঠেন সুবোধ, যদিও মিনুর মুখটা বেশ ভার। দেখো, আমি কিন্তু মেয়েকে ওই শহরে পাঠাতে পারবো না, আমি এ কথা স্পষ্ট বলে দিলাম। ও বাবা! মিনুর কথা শুনে চাপা তাকায় ওর বাবার দিকে। বাবা চুপ করতে বলে, মানে ইশারা দেয়, তোর মা যা বলছে বলুক, তুই আর আমি ঠিক বুঝে নেব। মাস 6 পরের কথা। মাধ্যমিকে মিনু খুব ভালো রেজাল্ট করেছে, আর সেই আনন্দেই গান শুনছে সে। আজকে বাড়িতে কয়েকজন লোককে নিমন্ত্রণ করেছে সুবোধবাবু, সেখানে বুবাইও আছে। ওর সাথে আজ একটু কথা বলতেই হবে।
ছেলেটা কলেজে পড়াশোনা করছে, সত্যিই যদি নারায়ণবাবুর কথা জানতে পারে তাহলে তো খুব ভালোই হয়। খেয়ে দিয়ে উঠে মিনু যখন বাসন মাজছে, চাপা বাবাকে বলে, আমি একটু ক্ষেতের কাছ থেকে ঘুরে আসি। এই অসময়ে কোথায় যাচ্ছিস? যাই না। হাতে ওর রেডিওটা রয়েছে, আর বাবার জন্মদিনের দেওয়া সেই প্রিয় উপহারটা, একটা টেপ রেকর্ডার, যেটায় গুনগুন করে গান রেকর্ড করে রাখত মিনু। সুবোধ বুঝতে পারে গানের প্রতি মেয়ের অসম্ভব একটা পাগলামো আছে। যদিও রেডিওতে কিছুদিন আগে খবর বেরিয়েছিল নারায়ণবাবুর শরীরটা নাকি বেশ কদিন ধরে খারাপ, বয়স হয়েছে তো। উনি নাকি নতুন করে এখন আর কাউকে গান টান শেখান না, স্টেজ শো বেশ কদিন বন্ধ রেখেছেন। ওনার পুরনো রেকর্ডারটাই চালানো হচ্ছে এখন। লোকটার সাথে একবার কথা বললে অন্তত ওনার মতো যদি কেউ শেখায় তাহলেও তো বোধহয় খুব ভালোই হতো, মনে মনে ভাবে সুবোধ। এদিকে ক্ষেতের পাড়ে গিয়ে মুখটা পেঁচার মতো করে বসে গান শুনছিল চাপা, চোখে জল টলমল করছে। হঠাৎ করে পেছন দিক থেকে এসে ওর চোখ দুটো কে যেন আটকে ধরে। কে কে? আমি আমি দূর, ভয় পেয়ে গেছি বুবাইদা, কি যে করো। একা একা কি করছিস? কি আর করব, গান শুনছি, রাগিনী শুনছি, ভালো লাগে আমার। আচ্ছা বুবাইদা, আমার মা বাবা কেন আমাকে শহরে ছাড়ে না? আমার কত ইচ্ছে করে গান শিখতে। বুবাইদা, তুমি আমায় নিয়ে যাবে গো? বুবাই তাকিয়ে রয়েছে চাপার মুখের দিকে। ওর নাকের নোলক, কপালের কালো টিপ, জোড়া ভুরুর মাঝখানে টানা টানা চোখ দুটো, হাসলে বাদিকের গালে টোল পড়ে, মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত। বুবাই ভালোবাসে এই মেয়েটাকে। পরন্ত সূর্যের আলোয় গোধূলি বেলায় নারীদেরকে অপরূপ সুন্দর লাগে, একটা আলাদা আভা পড়ে তাদের মুখশ্রীতে। এই কারণেই বোধহয় গোধূলি বেলায় কোণে দেখতে যেত, তাই কোণে দেখা বেলা বলে এই সময়টাকে। হাঁ করে কি দেখছো বুবাইদা? বুবাই হাত দিয়ে গাল দুটো চেপে ধরে চাপার, তারপরে ওর বাঁ দিকের গালে একটা চুমু খায়। চাপা সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে উঠে পড়ে। রেডিওতে তখন নারায়ণবাবুর একটা রাগ প্রধান গান বাজছে, অপরূপ তার সুর। সেই মুহূর্তে বুবাইয়ের মধ্যে কাঁটা দিয়ে যাচ্ছে সেই সুরের বুননি। সে চাপাকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে, বলে, বিয়ে করবি আমায়? চল দুজনে মিলে পালিয়ে যাই, শহরে গিয়ে আমাদের স্বপ্ন পূরণ করব। তোরা আমার বিয়েটা এমনিই হবার নয়, কারণ আমার জাত নিচু, তুই উচ্চ বংশের মেয়ে। পালাবি চাপা, পালাবি? এগুলো কি বলছো বুবাইদা? বাড়িতে আমাকে মেরে ফেলবে জানলে। আমার জন্য একটু মরতেও পারবি না? মানে, তোকে যে বড্ড ভালোবাসি, তোকে ছাড়া যে আমি শান্তি পাই না। যাবি আমার সাথে? আমি তোকে কথা দিচ্ছি, তোকে গান শেখানোর দায়িত্ব আমার। নারায়ণবাবুকে তুই ভালোবাসিস তো, ওনার সঙ্গেও তোকে দেখা করাবো, কিন্তু আমরা সংসার করবো একসাথে। প্রয়োজনে ওনার পায়ে পড়ে বসে থাকবো। আমি শুনেছি ওনার নাকি কোনো সন্তান নেই, এমনকি সংসারও নেই। ওনার শরীর এখন খুব খারাপ, শহরে তো শুনছিলাম। এখন উনি গানও করেন না, ওনার একটা উত্তরাধিকারী দরকার। যাবি? তোমায় কে বললে? আমি শুনেছি, গোপন সূত্রে পাওয়া খবর। সকলকে বলবি না কিন্তু, বাড়িতেও কাউকে জানাবি না। আমার ভয় করছে যে। ভয়? কিসের ভয়? আমার দিকে তাকিয়ে দেখ, দেখ আমার মধ্যে তুই ভয় দেখিস। দেখ না, আমার দিকে তাকা। তাকিয়ে রয়েছে চাপা বুবাইয়ের দিকে। বুবাই পরম যত্নে চাপার ঠোঁটে ঠোঁট রাখে এবং আসলে সে চুষে নেয় ওর শরীরের সমস্ত সুধাটা। চাপাও চোখে টপটপ করে জল ফেলে বুবাইকে গ্রহণ করে, তারপরে বলে, কখন পালাতে হবে? আজই, আজই পালাবো। কিন্তু আমার যে পরীক্ষা। শোন, একবার পালিয়ে আমরা যদি তোর এই নারায়ণবাবুর বাড়ি যেতে পারি তাহলেই কেল্লাফতে। তুমি আমায় ঠকাবে না তো? ঠকাবো? ঠকাবো কেন? না, আমি সব জায়গায় শুনেছি মেয়েদেরকে ধরে নিয়ে যায়, তারপরে বিক্রি করে দেয়। পাগল, তোকে বিক্রি করবো কেন আমি? আর শোন, আমি তো এই গ্রামেরই ছেলে নাকি? যদি তোকে বিক্রি করে দিই তাহলে গ্রামের লোক আমাকে আস্ত রাখবে। বুবাইদা, আমার খুব ভয় করছে। চাপা জড়িয়ে ধরে বুবাইকে। বুবাই ওর মাথায় হাত বুলিয়ে বলে,
একদম চিন্তা করবি না পাগলি, একদম চিন্তা করবি না। আজই পালাবো, ভোর ভোর পৌঁছাবো নারায়ণবাবুর বাড়ি। শোন, উনি কিন্তু সবার আগে তোর গানের পরীক্ষা নেবেন, পারবি তো? আমি যে ভালো করে গান গাইতে পারি না। কে বললে তুই গান গাইতে পারিস না? গেল বছর পৌষ মাসের ওই যাত্রাপালায় তুই কি সুন্দর গান গেয়েছিলি, মনে পড়ে তোর? সে তো পড়ে, কিন্তু ওতে কি আর সুর লাগে? নিশ্চয়ই লাগে, নিশ্চয়ই লাগে। তোর তোর কণ্ঠের অনেক দাম রে, অনেক দাম। চল আমরা পালাই, আমরা পালাই। আমি তো তোকে এভাবেই চেয়েছি। আর সিঁদুর পড়লে তোর মুখখানা কি সুন্দর লাগবে। বুবাইদা, আমার লজ্জা করে। চাপা দৌড়িয়ে পালায়। পালানোর সময় বাবার উপহার দেওয়া রেডিওটা আনতে ভুলে যায়। ওটা পুকুর পাড়েই পড়ে থাকে ক্ষেতের ধারে। বুবাইও একগাল হাসি দিয়ে সাইকেল নিয়ে বাঁশবাগান পেরিয়ে চলে যায় তার গ্রামে। ঘরে আসার পর থেকেই চাপার মনটা বেশ উদাসীন। সুবোধবাবু লক্ষ্য করেছেন, যদিও আজকে বিকেল থেকেই ওনার অনেক কাজ, রাতে বাড়ি ফিরতে পারবেন না। মেয়েকে বললেন, একদম চিন্তা করবি না, তোর গান ঠিক হবে, ভয় পাবি না কিন্তু, কেমন? ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তবুও বাবাকে সত্যি কথা বলতে পারে না সে। আজ রাতেই সে পালাবে। আচ্ছা, পালিয়ে গেলে বাবা খুব কষ্ট পাবে, মাও নিশ্চয়ই। কিন্তু না, নিজের স্বপ্ন পূরণ করতে গেলে এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। রাত্রে বাবা যেহেতু বাড়ি ফিরবে না, তাই মা আর মেয়ে একই সঙ্গে শুয়েছে। এ তো বড় বেশি সমস্যা হলো। মায়ের আবার অনিদ্রা রোগ, কিন্তু সেই দিনটা কেমন করে যেন কাল রাত্রির ঘুম নেমে এসেছিল মিনুর চোখে। মিনুর পাশ দিয়ে আস্তে করে উঠে পড়ে চাপা। ঘরের দরজা খুলে যখন বেরিয়ে যায়, তখনও পেছন ঘুরে একবার দেখে ওর মায়ের মলিন বদনটা। সকালে উঠে বাবা মা যখন জানতে পারবে, তখন কত কি না হবে। গোটা গ্রামের লোক ছিছি করবে। এরপরে যখন জানতে পারবে বুবাইয়ের সঙ্গে পালিয়েছে, তখন তো আরও। কিন্তু না, যখনই গ্রামের লোক টেপ রেকর্ডারে ওর গান শুনবে, রেডিওতে ওর গান শুনবে, টিভি সিরিয়ালে ওর গান বাজবে, তখন নিশ্চয়ই সবাই ক্ষমা করে দেবে। বুকে এক রাশ আনন্দ নিয়ে চাপা ঘর ছাড়ে। ক্ষেতের ধারে পুকুর পাড়েই বুবাইয়ের দাঁড়িয়ে থাকার কথা, সেখানেই সে দাঁড়িয়েছিল। গায়ে একটা চাদর মুড়ি দিয়ে চলে আসে চাপা। বুবাই বলে, এসেছিস? উঠ উঠ, উঠে পড়। আমার ভয় করছে বুবাইদা। কিছু ভয় নেই, উঠে পড়। সাইকেল চালিয়ে বাঁশবাগান পেরিয়ে মেন রোডের ওপর ওঠে ওরা। রাতের ওই একটাই বাস আছে, রাত 10:30টায় ছাড়ে। ওটাতে উঠেই ওরা পাড়ি দেয়। পরের দিন খুব ভোরে শহরে পৌঁছায় ওরা। গ্রামে তখন হই হই পড়ে গিয়েছে। ওদিকে বুবাইকে পাওয়া যাচ্ছে না। এদিকে বুবাইয়ের মা বলেছে, আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে কেন পালাতে যাবে শুনি? অমন বাজে কথা বলো নে, কেমন? আমার ছেলে পড়াশোনা করতে গিয়েছে, এই তো সকালেই তো গিয়েছে। কি যে কও? কই গো বুবাইয়ের বাবা, বেরো দেখি। বুবাইয়ের বাবা বাইরে এলেন। ডোমের কাজ করেন উনি। সকাল থেকেই ওনার শ্মশান ঘাটেই থাকার কথা, কিন্তু গতকাল রাতে বুকের ব্যথাটা প্রচুর হয়েছে বলে বুবাইকে পাঠিয়েছিলেন, নিজে যাননি। কি হয়েছে? কি ব্যাপার? আমার মেয়ে কোথায়? তাকে ঘর থেকে বার করো। এগুলো কি বলছেন দাদা? আমরা নিচু জাত, আপনারা উচ্চবংশীয় ব্রাহ্মণ। আমার ভিটে মাটিতে পা দেওয়া মানেও আপনাদের পক্ষে চরম ক্ষতি। সেটা গত বছর মনে পড়ে তো? পৌষের মেলায় গিয়ে কি মারটা খেতে হয়েছে আমাদের বাপ বেটা সহ গ্রামের সকলকে। তারপরে তো আপনারা আমাদেরকে আলাদা করে পাঠিয়ে দিলেন এই গ্রামে। আমার ছেলে আপনার মেয়ের সাথে কেন কথা বলতে যাবে? যান যান যান। আমার ছেলে কালকে সারা রাত শ্মশানে ছিল, ভোরবেলা বাড়ি এসে ব্যাগটা নিয়ে গেছে। পড়া আছে ওর, শহরে চাকরি করে বিরাট বড় মাপের মানুষ হওয়ার ইচ্ছে ওর। যান। মেয়ের খোঁজ না পেয়ে মুখ কালো করে সুবোধ ফিরে আসে। মিনুর তখন মরো মরো অবস্থা। মেয়ের শোকে নাওয়া খাওয়া সব ভুলেছে। কিন্তু চাপা গেল কোথায়, এই চিন্তায় সকলেই চিন্তিত। সুবোধবাবু বললেন, আমি কলকাতা যাব। আমি ওখানে গিয়ে দেখব আমার 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 চাপা কোথায়। এগুলো তুমি কি বলছো? অত বড় শহরে তুমি কোথায় পাবে? ওখানেই গেছে। ও যেইভাবে নারায়ণবাবুর প্রতি দেখা করতে চায়, তাতে তাতে আমার মনে হচ্ছে ওখানেই ওকে পাবো।
সত্যি সত্যি নিজের কথা পূরণের জন্য সুবোধবাবু মিনুকে সঙ্গে নিয়ে শহর পাড়ি দিলেন। কলকাতা শহরের অনেক ভেতরে নারায়ণবাবুর বাসা। খোঁজ খবর করে জানা গেল আজকাল উনি আর একদমই গান করেন না। ওনার বিরাট বড় বাড়িতে একাই থাকেন। কিন্তু এই লোকের বাড়ি পৌঁছানো তো চারটিখানি কথা না। বাড়িতে ফিরে গিয়েছে বুবাই, পড়াশোনা করছে ওর মতো। তাই চাপা কোথায় সে কিছুতেই বলতে পারল না। নারায়ণবাবুর অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন যায় থানা থেকে। কে বলছেন? নমস্কার, থানা থেকে বলছি। বলুন। নারায়ণবাবু বাড়ি আছেন? স্যার তো অসুস্থ অনেকদিন ধরে, আপনারা তো জানেন। মিডিয়াতেও ব্যাপারটার প্রচার হচ্ছে। কেন বলুন তো? না মানে গ্রাম থেকে দম্পতি এসেছে এক, দেখা করতে ওনার সাথে। বহুদিনের অভিপ্রায়। দেখা করা যায় কি? আমি স্যারের সাথে কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ করছি। স্যার স্যার আসতে পারি? নারায়ণবাবু এক মনে বসে সেটার প্র্যাকটিস করছিলেন। এই সময় তাকে ডাকা মানেই বিরক্তি। কি ব্যাপার? কি হয়েছে? দম্পতি এসেছে, মানে স্বামী স্ত্রী, আপনার সঙ্গে দেখা করতে। কোথা থেকে? তা তো স্যার জিজ্ঞেস করিনি। তোমাকে যে কেন রেখেছি আদিত্য, ভালো করে খোঁজ খবর নাও। আর যেখান থেকে আসুক না কেন, কোনো স্টেজ শো কিন্তু আমি করতে পারবো না। গলার অবস্থা বেশ খারাপ, তাছাড়া শরীরটাও খুব একটা ভালো নেই। স্যার স্যার একটা কথা বলবো? কি? দেখা করতে এসে তখন একবার দেখা করে নিন না। আমার কেমন যেন একটু ভয় ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? আমি কোনো অন্যায় করেছি নাকি আদিত্য? তুমি কি বলছো এগুলো? গত 5 বছর ধরে তুমি আমার সঙ্গে কাজ করছো, কত ফোন এলো কত ফোন গেল, আর তুমি? না স্যার, আসলে নিজের হাতেই তো সবটা করি, কেমন যেন একটু হচ্ছে। আরে বাবা, ভয়ের কি আছে? দেখো, আমি চাই মা সরস্বতী স্বয়ং আমার এই গৃহে চিরদিন থাকুক। আমি জানি আমার দেহ বৃদ্ধ হচ্ছে, আর আমার কণ্ঠ তো নয়। এখনো মিনিমাম 15 বছর আমি গান চালিয়ে যেতে পারবো, ঠিক কি না? তা হয়তো পারবেন স্যার, কিন্তু এত কিন্তু কিন্তুর কি আছে? যাও যাও যাও, কে দেখা করতে এসছে তাকে পাঠিয়ে দাও। আদিত্য যোগাযোগ করে। সুবোধ এবং মিনু দেখা করতে আসে নারায়ণবাবুর বাসায়। ওদেরকে বসতে বলো নিচের ঘরে। নিচের ঘরেই বসেছে ওনারা। নারায়ণবাবু ওপর থেকে নেমে এলেন। নামতে নামতেই নিচে বসে থাকা দুইজন মানুষকে দেখে বেশ অবাক হলেন। পরনে রীতিমতো ময়লা পোশাক, জুতোগুলো ময়লা। ওনার পরিষ্কার সাদা মার্বেলের মেঝের ওপর দিয়ে হেঁটে আসার পরেও ধুলোর দাগ সেখানে স্পষ্ট। মনে পড়ে যায় বুবাইয়ের সাথে আসা ওই মেয়েটির কথা, চাঁপা। সেও তো এমনভাবেই এসেছিল। অপূর্ব সুন্দর মেয়েটা, চাপা কলি। নমস্কার, কি দরকার বলুন? আগে আমার মেয়েটা চাঁপা আপনার বড় ভক্ত ছিল। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ অনেকগুলো দিন। আমরা ভেবেছিলাম বুবাইয়ের সাথে পালিয়েছে। বুবাই তো ফিরে এসেছে। আপনি ওর খোঁজ দিতে পারবেন? মিনুর কথা শুনে অবাক হয়ে গেলেন নারায়ণবাবু। ওনার পাশে ওনার অ্যাসিস্ট্যান্ট আদিত্যও দাঁড়িয়ে ভ্রুকুটি করে এসে নারায়ণবাবুর দিকে তাকায়। সুবোধবাবু বললেন, আসলে মেয়েকে খুঁজতে খুঁজতে আপনার দুয়ার পর্যন্ত এসেছি স্যার। যদি ভুল কিছু করে থাকি ক্ষমা করবেন। আসলে ওই একটা মাত্র সন্তান আমাদের। আপনাকে পাগলের মতো ভালোবাসতো, শুধু বলতো আপনার কাছে যাবে, আপনার কাছে গান শিখতে আসবে। সেদিন রাতে বেরোনোর আগেও আমি ওকে বলেছিলাম, তোর মাকে কিছু বলিস নে, তোর গান শেখানোর ব্যবস্থা আমি করব। মেয়েটা আমার ওপর একটু ভরসা করতে পারলো না স্যার। কান্নায় ভেঙে পড়লেন সুবোধবাবু এবং ওনার স্ত্রী। নারায়ণবাবু থতমত খেয়ে গিয়েছেন। দেখুন, আমার কাছে প্রতিদিনই প্রচুর স্টুডেন্ট আসছে গান শিখতে, একবার আমার সঙ্গে দেখা করতে, অথবা আমার একটা অটোগ্রাফ নিতে। কিন্তু চাপা নামে তো কোনো মেয়ে বোধহয়। আবার তাকালেন উনি আদিত্যর দিকে। আদিত্যর মুখটা
ফ্যাকাশে হয়ে গিয়েছে। আসেনি না? বললেন সুবোধ। না না, ভুল করছেন, এখানে কেউ আসেনি। আচ্ছা, শুনেছি শহরে নাকি মানুষের বাড়ি বাড়ি ওই কি সব ক্যামেরা বসানো থাকে। যদি একবার যদি একটু দেখতেন তাহলে। নারায়ণবাবুর চোখ দুটো সেই দিনের মতো দপ করে জ্বলে ওঠে। বলেন, এগুলো আপনারা কি বলছেন? আপনার মেয়ে কার সাথে পালিয়েছে না পালিয়েছে বলে উনি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন। আদিত্য বলে, আপনারা জানেন এগুলো কি বলছেন? আপনাদের বিরুদ্ধে কেস হতে পারে। মেয়ে কার সাথে পালিয়েছে সেটা আগে গিয়ে খোঁজ খবর করুন। শুধু শুধু স্যারের নামে কেন সব করছেন? এরই মধ্যে আদিত্যর ফোন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ ঠিক আছে। না না, আজকে আনতে হবে না। না, স্যারের শরীর ভালো না। ভ্রুকুটি করে সুবোধবাবু তাকালেন আদিত্যর দিকে। ওনার কেমন যেন মনে হলো খুব কাছের মানুষের ফোন রিসিভ করেছে আদিত্য, যে এখানে আসবে কিন্তু তাকে আসতে বারণ করা হচ্ছে। শোন, তুই কদিন ওখানেই থাক, না এখন আসতে হবে না। পড়াশোনায় মন দে বলছি তো। এত টাকার খাই কিসের তোর? এত খরচ কিসের লাগে? সত্যি রাখ। সুবোধবাবু এবং মিনুকে প্রায় তাড়িয়েই দিলেন আদিত্য। কিছুক্ষণ পর দারোয়ান এসে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে নিয়ে গেল ওদের। মিনু তখনও কান্না করছে। ওদের প্রাসাদ থেকে বেরোনোর কিছুটা আগে একটা বিরাট বড় সুইমিং পুলের দিকে নজর পড়ে সুবোধের। জল স্বচ্ছ, ভেতরে মাছগুলো খেলা করছে। মিনু বললে, জলে পাগলিটা খুব ভয় পেত, তোমার মনে আছে? সে একবার মাছ ধরতে ওকে নিয়ে গিয়েছিলে, বড় মাছ তোমার ছিপে ধরা পড়েছিল আর তোমার মেয়ে জলে পড়ে গিয়েছিল, মনে পড়ে তো? হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু এখন আমার মেয়েটাকে আমি কোথায় পাই? কোথায় গেল যে? চোখটা আটকে যায় সুবোধের। সুইমিং পুলের ধারে একটা শাড়ির টুকরো পড়া, জলের মধ্যে কি যেন একটা ভাসছে। 3 তলার ওপর থেকে নারায়ণবাবু এবং আদিত্য ব্যালকনিতে দাঁড়িয়ে বিষয়টা হয়তো লক্ষ্য করেছিলেন। বললেন, দাঁড়িয়ে আছো কেন তোমরা? যাও, বেরিয়ে যাও। কে আছিস? সুইমিং পুলে জলটা পরিষ্কার কর, মাছের চারা দিতে হবে। যাও দাদা। আর দাঁড়াতে পারলেন না। দুটো লোক এসে আবার ওদেরকে ধরে নিয়ে গেল এবং বিশাল বড় গেটটা বন্ধ করে দিল ওনারা দরাম করে। স্যার, এবার থেকে একটু হুঁশ করেই কাজ করতে হবে স্যার। হ্যাঁ, ঠিকই বলেছ আদিত্য, চালে ভুল হলে চলবে না। আর মাছের চারা দেবার সময় পোশাকটা কেন খুলে দাওনি? আসলে স্যার, মেয়েটা এত ছটফট করছিল। মেয়েটা ছিল কিন্তু খুব ভালো, আর ওর কণ্ঠটাও অসম্ভব সুন্দর। তা ওর কণ্ঠ আমার গলায় লাগানোর ব্যবস্থা করো। নারায়ণবাবুর গলায় সব সময় একটা স্কার্ফ জড়ানো থাকে। যখনই উনি স্টেজ শো করেন তখনও, যখন বাড়িতে থাকেন তখনও। ওনার ওই কাটা দাগে যাতে কারো নজর না পড়ে সেই জন্যই সেই স্কার্ফ সব সময় গলায় পরা। আজ অনেকবার কণ্ঠ অপারেশন হয়েছে ওনার। ছোটবেলায় গ্রামের বাড়িতে থাকতে গান গাইতেন উনি। ওনার কাছের একটি প্রেমিকা ছিল, নাম তার বীণা পানি। স্কুলে 2 বন্ধু বান্ধবী মিলে গান গাইতো। ওইভাবেই একদিন স্কুলের প্রধান শিক্ষক 2 জনকেই গানের প্রতিযোগিতায় জোর করেই নামটা দিয়ে দেয়। বীণা পানি নিজের রক্তের ধারা থেকেই কণ্ঠ পেয়েছিল, তাই সে প্রথম হয় এবং নারায়ণবাবু দ্বিতীয় হবার জন্য রাজ্য স্তরে স্থান পায় না নারায়ণবাবু। বীণা পানির ওপরে সেই থেকে ওনার প্রচন্ড রাগ এবং আক্রোশ। বলেছিলেন, আমার সাথে একটু পুকুর পাড়ে দেখা করতে আসবি, দরকার আছে তোর সাথে। বীণা পানি নিজের আনন্দ উল্লাসে এতটাই মুশকুল হয়েছিল যে নারায়ণের হাতের পেছনে লুকিয়ে থাকা ছুরিটা লক্ষ্য করেনি। বীণা পানির গলা বরাবর চিরে দিয়েছিল সে। তারপর জলে ফেলে দিয়েছিল বীণা পানির শরীরটা। ওই পুকুরে কেউ স্নান করতো না, ওখানে মানুষ খেকো মাছ থাকতো বলে। বীণা পানির দেহটা ওদের খেয়ে নিতে জাস্ট কয়েক মিনিট সময় লেগেছিল। দ্বিতীয় স্থান অধিকার পাওয়ার জন্য স্কুল থেকে তারপর নারায়ণকে পাঠানো হয়। প্রথম গলার জন্য বেশ সুনাম হলেও পরে গলায় ক্যান্সার ধরা পড়ে ওনার। স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছিল,
ঠিক তখনই আদিত্যর সাথে আলাপ। ছেলেটা কিসব রিসার্চ করছে, কি করে একজনের কণ্ঠ অন্যজনের কণ্ঠে জুড়ে দেওয়া যায় সেই কাজ। ব্যাস, নারায়ণবাবু তুরুপের তাস পেয়ে গেলেন। ওনার একই নাম, তার উপরে ওনার সঙ্গে দেখা করতে আসার স্টুডেন্টের কোনো অভাব হয় না। যাদের কণ্ঠ ভালো তারাই ফেঁসে যায়, আর যারা মোটামুটি তারা বেরিয়ে আসতে পারে। কাজে ওনার নামে কোনো পুলিশ কেসও হয় না। যারা হারিয়ে যায় তারা অনেক দূরের হয়। অর্থাৎ বাবা মা খোঁজ করে পুলিশের মাধ্যমে নারায়ণবাবুর কাছে পৌঁছাতে তাদের অনেক বেগ পেতে হবে, আর লাগবে প্রচুর সাক্ষীর। নারায়ণবাবু সুইমিং পুলটার কাছে এসে দাঁড়িয়ে রয়েছেন। সাঁঝের বেলা তখন। সেই দিন ভোর রাতে বুবাই নিয়ে এসেছিল চাঁপা বলে মেয়েটিকে। মেয়েটির পরনের শাড়ি এবং চাদর নারায়ণবাবুকে আকৃষ্ট করেছিল। তারপর যখন বুবাই বলেছিল, স্যার যেমন বলেছেন তেমন, সুন্দর গান করে, গত বছর যাত্রাপালায়, নারায়ণবাবু হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন। ওর কাছে সেতারটা আগিয়ে দিয়ে বলেছিলেন, সুর ধরো। আবার খুব জল তেষ্টা পেয়েছে। জল খাবে? দাঁড়াও। নারায়ণবাবুর সুবিধা হয়েছিল, জলের মধ্যে বিষ মিশিয়ে কণ্ঠে ধারণ করতে দিয়েছিলেন তিনি। কিন্তু চাপার কণ্ঠে সত্যি দেবী সরস্বতীর বসবাস। এই বিনা পানির মতো অনেকটা কণ্ঠ তার। কণ্ঠে গরল থাকা সত্ত্বেও সে গান ধরে। নিজে সেতার বাজিয়েছিলেন নারায়ণবাবু সেই দিন। পাগলের মতো সুরের মূর্ছনায় গোটা প্রাসাদ কেঁপে উঠেছিল। বুবাইয়ের হাতে এক রাশ টাকা ধরিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল আদিত্য, এবং নিজেও গাড়ি ড্রাইভ করে বারাসাতে তার গণ্ড গ্রামের দিকে রওনা দিয়েছিল সে। অনেক রাত অবধি সেই দিন থাকতে হয়েছিল আদিত্যকে, নতুন মেয়ে আসবে বলে। এরপরেও যখন চাপা কিছুতেই অজ্ঞান হচ্ছে না, অথবা সুরের মূর্ছনায় নিজের শরীরটাকে ভাসিয়ে দিচ্ছে না, তখন শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, তুমি আমার বাদ্যযন্ত্রের ঘর দেখবে? হ্যাঁ, আমি তো আশাই করতে পারছি না যে এইভাবে। এসো, আমার সাথে এসো। স্যার, আপনার সঙ্গীতের এত সুন্দর সংগ্রহ, দারুণ। প্রত্যেকটা বাদ্যযন্ত্রের আলাদা করে ঘর। উনি বললেন, আমি প্রতিদিন এক এক বাদ্যযন্ত্রে কাজ করি। তুমি গান প্র্যাকটিস শুরু করো, তোমার কণ্ঠ ভালো। মনে রেখো, এই বাড়ির কিন্তু কিছু নিয়ম আছে। এখানে রাতের দিকে একা একা কোথাও যেতে দেওয়া হয় না। আমার ঘরেই সবাই থাকে। মানে? তোমার আমায় দিয়ে কোনো ভয় নেই। একই রকম ভাবে যেইভাবে স্নিগ্ধা নারায়ণবাবুর ঘরের ভেতর ঢুকে ওর সুইমিং পুলের প্রতি আকৃষ্ট হয়েছিল, এও ঠিক তাই। তবে চাপা গ্রামের মেয়ে, সে কিছুটা হলেও স্নিগ্ধার থেকে বেশি বোঝে। দূর থেকেই সে বুঝতে পেরেছিল পুলে অনেক বড় বড় মাছ, আর এই মাছগুলো মানুষ খেকো মাছেরই প্রজাতি। ওদের পুকুরেও এসেছিল কয়েকটা। তারপর তো জেলেরা নেমে সেই মাছগুলোকে মারে, না হলে ওনারা চাষ করতে পারছিল না। আমি তোমায় বলেছিলাম না, এই বাড়ির কিছু নিয়ম আছে। গান শেখার জন্য এসেছো, গানেই মন দাও। কিন্তু ওগুলো। চুপ করে দাঁড়িয়ে পড়েছিল চাপা, মুখোমুখি হয়েছিল নারায়ণবাবুর। চাপা বুঝতে পারল সে কিছু একটা ভুল করেছে। সে তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর জন্যে গায়কের রেকর্ডিং রুমে ঢোকে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিতেই নারায়ণবাবু বললেন, তুমি আমার থেকে শুধু শুধু ভয় পাচ্ছ চাপা। তোমার জন্য আমি উষ্ণ জল নিয়ে এসেছি, এটা খাও, গলায় আরাম পাবে। জলের মধ্যে হাই ডোজ দেওয়া, যাতে খুব শিগগিরই সে দুর্বল হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে, এবং ওর কণ্ঠ ট্রান্সফার করা যায় খুব তাড়াতাড়ি। রুমে ঢুকে চাপা এলোপাথারি রেডিওগুলোকে বারবার অন করে আর বন্ধ করে। সেখানে প্রচুর পুরনো রেকর্ডিং রয়েছে, এমন রেকর্ডিংয়ের ক্যাসেট সে স্কুলে রেখেছিল। সেগুলো বাজছে, আর সেগুলোর শেষে একটা বিরাট বড় আর্তনাদের শব্দ। এগুলো কি? এগুলো কি? উনি কি করেন? শেষ যে রেকর্ডারটা চালিয়েছিল চাপা, তাতে নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক। হঠাৎ করে নারায়ণবাবু রুমে প্রবেশ করেন। তুমিও স্নিগ্ধার মতো আমার গোপন কথা জেনে গেলে? সবাই জানতে দু একদিন দেরি করে। প্রথমে ওদের কণ্ঠটাকে নিয়ে রিসার্চ করে আদিত্য, আদৌ আমার গলায় দেওয়া যাবে কি না।
কিন্তু তুমি তো আগেই আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমি আপনাকে সুরের জাদুকর ভাবতাম। আপনি তো চোর। আপনি কণ্ঠ চুরি করেন, সুর চুরি করেন। আমি কি অপরাধ করেছি? তোমার অপরাধ একটাই, তুমি এসে দুদিনের মাথাতেই আমার গোটা ঘরে গোয়েন্দাগিরি শুরু করলে। গান শিখতে এসেছিলে, সেটা শিখলেই হতো। তোমার কণ্ঠকে আরো বেশি সুন্দর করে নেওয়ার দায়িত্ব তো আমারই ছিল নাকি? তার আগেই তুমি বাবান। বাবান কোথায়? বাবান? কে বাবান? ও তো আমার কাজ করে বহুদিন ধরে, পকেটমারি করতো। আদিত্যই ধরে নিয়ে এসেছিল। আমায় ছেড়ে দিন, আমি বাবার কাছে যাব, আমি বাড়ি যাব, আমার ভুল হয়ে গেছে। এই কথাটা তোমার আরো আগে আমাকে নিজের ভাবাটা উচিত ছিল। না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেবো। এটা খাও। এটা কি? এটা জল, পবিত্র জল। খাও, এটা খাও। দেখো দেখো, তুমি পারবে, ঠিক পারবে পালাতে। আমি পালাবো না, আমি খাবো না। মানে? খাও খাও, খেয়ে নাও। চাপাকে জোর করে টেনে ওর মুখের ভেতরে তরলটা ঢেলে দিয়েছিলেন তিনি। চাপা ছটফট করেছিল। নারায়ণবাবু চাপার জ্ঞান থাকা সত্ত্বেই ওর কণ্ঠের ভেতরে ছুরি চালিয়ে দিয়েছিলেন। এরপরে আদিত্য আসে এবং সে সেটাকে ছিঁড়ে টুকরে রিসার্চ করে। কিন্তু অবাক করা বিষয়, চাপার প্রাণটা যেন বেরোতে গিয়েও বেরোচ্ছে না। সে গোঙাচ্ছে আর দেখছে। এদিকে তার আলা জিব্বা থেকে শুরু করে সবটা বার করে নেওয়া হয়েছে। নারায়ণবাবু বললেন, অসম্ভব রকমের বেঁচে থাকার শক্তি। জানেন না স্যার, মেয়েদের যান কচ্ছপের যান। এবার কি করব? কি আর করবেন? আপনার মাছগুলো বহুদিন মাংসের স্বাদ পায়নি। আদিত্য, এই না হলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। নারায়ণবাবু চাপার শরীরটাকে চ্যাংতোলা করে নিয়েছিলেন। যেইভাবে স্নিগ্ধাকে নিয়েছিলেন ঠিক সেইভাবে। কিন্তু স্নিগ্ধার শরীরের সম্পূর্ণ বেআব্রু আবরণ খসিয়েছিলেন তিনি। নিজে স্নিগ্ধাকে ধর্ষণও করেছিলেন বহুবার। তারপর স্নিগ্ধার কণ্ঠটা কেটে নিয়েছিলেন। চাপার ক্ষেত্রে সেটা করার মতো দৈহিক এনার্জি ওনার নেই। বয়সের সাথে সাথে শরীরটা বেশ দুর্বল হয়েছে তো। আদিত্য যদিও রিসার্চ শুরু করেছে নতুন করে, কি করে মানুষের যৌবন শক্তি নিয়ে নেওয়া যায় কণ্ঠের সাথে সাথেও। কণ্ঠ এমনই একটা জিনিস, যুবক কালেও যেরকম, প্রবীণ কালেও সেরকম। অন্তত যতদিন দাঁত না পড়ছে ততদিন। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কথায় বলে না। আদিত্য দাঁড়িয়েছিল বারান্দায়, আর নারায়ণবাবু চাপার শাড়ি পরা শরীরটাকে ছুঁড়ে দিয়েছিলেন জলে। আর সাথে সাথে অসংখ্য মাছে কিলবিল করে সে শরীরটা খেয়ে নিলেও চাপার ব্লাউজ, সায়া আর শাড়ির টুকরোটা জলের ওপরে তখনও ভেসে রয়েছে। জল পরিষ্কার করে পাল্টে দেওয়া হয়েছে, কারণ রক্তের ছিটে ছিল তাতে। কিন্তু ওই সরু নল দিয়ে শাড়ির টুকরো যেতে পারেনি। সকালবেলা পরিষ্কার করতেও মনে নেই কাজের লোকগুলোর। এখানে যারা কাজ করে প্রত্যেকের মুখটাই যে বন্ধ থাকে, না হলে তাদের ঘর থেকেও যে মেয়ে অথবা ছেলেগুলোকে তুলে এনে এইভাবেই মাছের খাদ্যরূপে পরিবেশন করা হবে। সন্ধ্যের বেলা, সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ। পুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন নারায়ণবাবু। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি। ওনার মা ওনাকে বলেছিলেন, কারণ ওনার মা স্বচক্ষে দেখেছিলেন বিনা পানিকে খুন করার দৃশ্যটা। ছেলে মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছিল, এমন ভুল আর আমি করবো না মা, তুমি আমায় গান শেখাও, তুমি আমার দেবী। বাবু, তুই অনেক বড় ভুল করেছিস, তোকে পস্তাতে হবে একদিন, দেখিস। মা হয়তো ঠিকই বলেছিলেন, সবকিছুই বয়সের সাথে। যদিও এই সুনাম, এই খ্যাতি, এই বাড়ি, গাড়ি, টাকা সবই মায়ের কাছ থেকে পাওয়া ওই কণ্ঠের জাদুতেই। শুধু বলিদান দিতে হয়েছে কতগুলো প্রাণ। থাক, ওরা তো বেঁচে রয়েছে ওনার কণ্ঠে। হঠাৎ করেই গলার স্কার্ফের মধ্যে দিয়ে একটা তীব্র গোঙানি ভেসে আসে ওনার। শব্দটা উনি কন্ট্রোল করতে পারছেন না কিছুতেই। কিছুক্ষণ আগে আদিত্য এসেছিল, একটা ট্রান্সমিটার দিয়ে গেছে। বলেছে খুব শিগগিরই চাপার অত সুন্দর কণ্ঠ ওনার কণ্ঠের সাথে জুড়ে দেওয়া যাবে। আর সামান্য একটু রিসার্চের দরকার। চাপার কণ্ঠ লাগাবেন বলে নিজেও গলার প্রতি যত্নবান হয়েছেন তিনি। আচমকাই ওই স্কার্পের জোরটা এত শক্তভাবে ওনার গলায় আঁটোসাঁটো হয়ে বসছে যে উনি দম নিতে পারছেন না।
পেছন ঘুরে তাকিয়ে কাউকে যেন খোঁজার চেষ্টা করছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। শরীরটা টলছে ওনার। আর এক চুল এদিক ওদিক হলেই উনি নিজেই পড়ে যাবেন সেই জলের মধ্যে। বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন আর হাত দিয়ে গলার স্কার্ফটা খোলার চেষ্টা করছেন, কিন্তু না। অসংখ্য হাত যেন ওনার গলার মধ্যে চেপে বসে আছে, আর সেগুলো ওনার ভেতর থেকে ওনার আলা জিহ্বা সহ গোটা জিভটাকে বাইরে বার করে যেন কেটে দিতে চাইছে। নারায়ণবাবু তারস্বরে চিৎকার করতে চাইছেন, কিন্তু চিৎকার করতে পারছেন না। আচমকাই ওনার পা ফসকে গিয়ে ঝপ করে উনি সুইমিং পুলের জলের মধ্যে পড়ে যান। আর সাথে সাথে অসংখ্য মাছ এসে ওনার শরীরটাকে খেতে শুরু করে। আদিত্য ছুটে আসে, স্যার স্যার, কিন্তু শেষ রক্ষা আর হয় না। হাত উঁচু করে যতক্ষণের জন্য নারায়ণবাবু সাহায্য চাইছিলেন, ততক্ষণে ওনার স্কার্ফ খুলে গলার কণ্ঠটাকে ছিঁড়ে বার করে নিয়েছে ওই মাছগুলো এবং খেতে শুরু করেছে। আদিত্য বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে, তারপরে একটা গগন বিধারী অট্টহাসি দিয়ে সে বলল, দেখ কেমন লাগে, দেখ। কিছুক্ষণ আগে তুই যেটাই সই করলি, ওটা কি জানিস? তোর মরার পরে তোর যাবতীয় সম্পত্তি আমার। একটা মাছেরই এখানে অভাব ছিল, পিরানহা। ওটা আনবার জন্যই গিয়েছিলাম ভোর ভোর, চলে আসলাম। বড্ড লোভ তোর না? লোভে পাপ, পাপে মৃত্যু। মর মর এবার। পেছন ঘুরে তাকায় আদিত্য। চোখ দুটো সেখানেই আটকে যায় ওর। সূর্যের আলো ডুবে এলেও আকাশে জ্যোৎস্না, অসংখ্য তারা ঝিলমিল করছে। আদিত্যর চোখের সামনেও অসংখ্য প্রেতাত্মার ভিড়। নারী পুরুষ সমবেত কণ্ঠে সবাই যেন হাসছে। প্রত্যেকটা লাশের গলার মধ্যে ফুটো, সেখান থেকে চুইয়ে চুইয়ে পড়া রক্ত। হা মুখের ভেতরে দাঁত থাকলেও জিভগুলো কেমন যেন হাওয়া হয়ে গেছে। সেগুলো এগিয়ে আসছে আদিত্যর দিকে। আদিত্য বলে, আমায় ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি। ওই দেখো, ওই দেখো তোমাদের খুনি, যে তোমাদের খুন করে তোমাদের কণ্ঠ চুরি করেছে। হাসির শব্দ আসে, কিন্তু সেগুলোও কেমন যেন ফাঁকা। হাসির ভেতর দিয়েও হাওয়া বাতাস যাতায়াত করছে, এমনই একটা শব্দ। আদিত্য চিৎকার করে ওঠে, আর জলের মধ্যে আবার জুপ করে দেহ পড়ার শব্দ হয়। পরের দিন সকালে পুলিশ আসে, বাড়ির কাজের লোকেরাও আসে। সুইমিং পুলের জল টকটকে লাল। নারায়ণবাবুর স্কার্ফ পাওয়া গেছে, আদিত্যর শার্ট পাওয়া গেছে। শুধু তাই নয়, একটা চিপও পাওয়া গেছে। বাড়ির কাজের লোকের সাথে কথাবার্তা বলে পুলিশ পুরো ব্যাপারটা জানতে পারে, এবং এও জানতে পারে ওনার কণ্ঠের পেছনে লুকিয়ে থাকা সব থেকে বড় কলঙ্কটা। চাপার বাবা মাকে খবর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরো অনেক দূর দূর থেকে বহু গায়ক গায়িকার বাবা মারা এসেছেন। তারা পুলের জলের সামনেই দাঁড়িয়ে রয়েছেন। মানব সভ্যতার সৃষ্টি জলের থেকেই, শেষও সেই জলেই। কণ্ঠও হয়তো জলেরই আর এক রূপ। বিনা পানির কণ্ঠ এই জলেই হারিয়ে গিয়েছিল। বোধহয় সেই অভিশাপই থেকে গিয়েছিল জলের মধ্যে। আজ পূর্ণ হলো তা। চাপার বাবা মা তীব্র চিৎকার করে কান্নাকাটি করে। এমন সময় ওদের হাতে এসে পৌঁছয় পুকুর পাড়ে পড়ে থাকা সেই টেপ রেকর্ডারটা, যেটা একটা ভয়েস রেকর্ডারও ছিল। অনেক কষ্ট করে শহর থেকে কিনে দিয়েছিল সুবোধটা মেয়েকে, মেয়ের 16 বছর জন্মদিন উপলক্ষে। ওই টেপ রেকর্ডারটা সেদিন কুড়িয়ে পাওয়া গেছে, জেলেরা পেয়েছে, ঝোপের মধ্যে পড়েছিল। টেপ রেকর্ডারটা অন করতেই চাপার কণ্ঠস্বর কানে ভেসে আসে সুবোধ এবং মিনুর। চাপার গাওয়া শেষ গান নারায়ণবাবুর সুরেই। মেয়ের গাওয়া ওই গান শুনতে শুনতে আরও চোখের জল ফেলে দুই বাবা মা। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।